হ্যালো শ্রোতা বন্ধুরা, আপনাদের সবাইকে বাংলা অডিও গল্পের সম্ভারে স্বাগত জানাচ্ছি আমি গল্পকন্যা। রাত 1টা বাজে। মুহিবের চোখ ঘুমে ভেঙে আসছে। সে অনেক কষ্টে জেগে আছে। লীলা রাত 1টায় টেলিফোন করবে। অল্প কিছুক্ষণ কথা বলে ঘুমোতে যাবে, এই নিয়ম। মুহিবের টেলিফোন বাজছে। মুহিব ঘুম ঘুম গলায় বলল, লীলা কেমন আছো? বৃষ্টি হচ্ছে জানো? জানি, আমাদের বাসার ছাদ টিনের, ছাদে শব্দ হচ্ছে। আমি ঠিক করেছি ছাদে উঠে বৃষ্টিতে ভিজবো। বৃষ্টিতে ভিজে নিউমোনিয়া বাঁধাও, কোনো অসুবিধা নেই। কতক্ষণ তোমাকে দেখি না জানো? কতক্ষণ? 54 ঘন্টা। কাল সন্ধ্যায় বাসায় আসতে পারবে? পার্টি? হ্যাঁ, পার্টি। হাই-ফাই ধরনের? বলতে পারো। পার্টি দিচ্ছেন আহসান সাহেব। উনি হাই-ফাই পার্টি পছন্দ করেন। আহসান সাহেবটাকে? তুমি যদি উত্তর মেরু হও, উনি দক্ষিণ মেরুরও দক্ষিণ। বছরে 6 মাস আমেরিকা ইউরোপ করেন। তার একটা পিএইচডি ডিগ্রি আছে। টঙ্গীতে তার একটা ওষুধ ফ্যাক্টরি আছে। সাভারে আছে গার্মেন্টস ফ্যাক্টরি। তোমার সঙ্গে সম্পর্কটা কি? আমার মা তাকে খুব পছন্দ করতেন। বাবাকে মৃত্যুর আগে বলে গেছেন তার সঙ্গে যেন আমার বিয়ে হয়। সম্ভাবনা আছে? অবশ্যই আছে। অপছন্দ করার মতো কিছু তো তার মধ্যে নেই। মুহিব হাই তুলতে তুলতে বলল, হ্যাঁ, টেলিফোন রাখি, ঘুম পাচ্ছে। আচ্ছা, তোমাদের ওদিকে কি এখনো বৃষ্টি হচ্ছে? কি সুন্দর করে বলো। বৃষ্টি হচ্ছে, ঝুম বৃষ্টি হচ্ছে। এক লাইন বৃষ্টির গান গেয়ে টেলিফোন রাখো। আমি ক্যাসেট প্লেয়ার না, টিপ দেবে আর গান বের হবে। এক লাইন প্লিজ, এক লাইন। বৃষ্টির গান একটাও মনে পড়ছে না। ওইটা গাও, এসো করো স্নান নবধারা জলে, এসো নিপো বনে। গানটা আমার মাথার মধ্যে নিয়ে আমি বৃষ্টিতে ভিজবো। প্লিজ প্লিজ প্লিজ। 3 বার প্লিজ বলে কথা শুনতে হয়। না শুনলে কি হয় জানো? কি হয়? 3 দিক থেকে বিপদ আসে। এখন গান শুরু করলে আমার ঘুম কেটে যাবে। ঘুম কাটলে খুব ভালো হবে। তুমিও বৃষ্টিতে ভিজবে। একই সময় একই কাজ, দুজন দুদিকে করব। মুহিব হতাশ গলায় বলল, আমার ঘুম কেটে গেছে। সারা রাত আমার আর ঘুম হবে না। ঘুমের ওষুধ খেলেও হবে না? না, এটা আমার অনেক দিনের সমস্যা। ঘুম কাটলে ঘুম শেষ। তাহলে গল্প করো। তোমার নাটকটা কবে দেখাবে? জানি না। অন্ধ সেজেছে যে মেয়েটি, তার নাম কি? নীলি। উনি তো বিখ্যাত অভিনেত্রী। জানি না তো। আমাদের ইউনিভার্সিটির একটা অনুষ্ঠানে এসেছিলেন এক্স স্টুডেন্ট হিসেবে। তিনি ইংরেজি সাহিত্যে মাস্টার্স করেছেন। আমি তাকে জিজ্ঞেস করলাম, আপনি অভিনয় করেন কি জন্যে? তিনি বললেন, অভিনয় হচ্ছে অন্য মানুষ সাজা। এক অর্থে মানুষকে ভেঙানো। মানুষকে ভেঙাতে আমার ভালো লাগে, এই জন্যে অভিনয় করি। মজার অ্যান্সার না? খুব মজার না। যারা শো বিজনেসে থাকেন তাদের মজার মজার কথা বলতে হয়। তুমিও তো এখন শো বিজনেসে ঢুকে পড়েছ। তুমি একটা মজার কথা বল। আচ্ছা, আমি প্রশ্ন করছি, মুহিব সাহেব, আপনি অভিনয় করেন কেন? হঠাৎ কিছু টাকা পাচ্ছি, এই কারণে অভিনয় করি। আপনার জীবনের প্রথম অভিনয় নিয়ে মজার কোনো অভিজ্ঞতা আছে? না, নেই। সব অভিজ্ঞতাই টেনশনের। ঠিক আছে, একটা টেনশনের অভিজ্ঞতাই বলুন। একটা দৃশ্য ছিল এরকম, অন্ধ মেয়েটি দিঘির পাড়ে বসে আছে। আমি তার পাশে গিয়ে বসলাম। আমি যে তার পাশে বসেছি এটা সে বুঝতে পারল না।
আমি তখন তার দৃষ্টি আকর্ষণের জন্য কাশলাম। এই দৃশ্যে টেনশনের কি আছে? টেনশনের ব্যাপার হচ্ছে দৃশ্যটা আমার পছন্দ হচ্ছিল না। কাশি দিয়ে প্রিয় বান্ধবীর দৃষ্টি আকর্ষণ কেন করব? আমি তখন ডিরেক্টর সাহেবকে বললাম, কাশি দিয়ে দৃষ্টি আকর্ষণ না করে আমি যদি নিচু গলায় এক লাইন গান করি, আজ তোমারই দেখতে এলেম অনেক দিনের পরে, তাহলে কেমন হয় স্যার? আমি গান গাইতে পারি। ডিরেক্টর স্যার বললেন, খুবই ভালো হয়। ম্যাডাম নীলি বললেন, মোটেই ভালো হয় না, পুরো ব্যাপারটা সিনেম্যাটিক হয়, সস্তা বাংলা সিনেমা। দুজনের মধ্যে তর্ক বেঁধে গেল। এক পর্যায়ে ম্যাডাম কঠিন গলায় বললেন, আমি এই নাটকে কাজ করব না, আমি চলে যাচ্ছি, আপনি অন্য কোনো নায়িকা খুঁজে বের করুন। উনি চলে গেলেন? হ্যাঁ, চলে গেলেন। আমার জন্য পুরো ব্যাপারটা কেঁচে গেল। আগামীকাল শুটিং ছিল, শুটিং ক্যান্সেল হয়ে গেছে। তুমি সমস্যা বাঁধিয়েছ, তোমার উচিত সমস্যা মেটানো। কিভাবে মেটাবো? যে সমস্যা তৈরি করে সে জানে কিভাবে সমস্যা মেটাবে। এই, অনেক কথা বলে ফেলেছি, আমার নিজেরই এখন ঘুম পাচ্ছে। গুড নাইট। বৃষ্টিতে ভিজবে না? অবশ্যই ভিজবো, বৃষ্টিতে ভিজতে ভিজতে ঘুমাবো। তুমি কখনো বৃষ্টিতে ভিজতে ভিজতে ঘুমিয়েছো? না। একটা পাটি পেতে উপর হয়ে শুয়ে থাকতে হবে, টাওয়েল দিয়ে মুখ ঢেকে রাখতে হবে। মুখে বৃষ্টি পড়লে ঘুম আসবে না, মনে হবে মশা কামড়াচ্ছে। লীলা টেলিফোন রেখে দিল। রাতে বৃষ্টিতে ভিজে লীলার ভালো ঝামেলা হয়েছে। শেষ রাতে জ্বর এসেছে, শুরু হয়েছে ভাঙা ভাঙা স্বপ্ন, একটা শেষ হওয়া মাত্র আরেকটা। মাঝে মাঝে পানির পিপাসায় ঘুম ভাঙছে। খাটের পাশে সাইড টেবিলে পানির বোতল থাকে, বোতলে পানি নেই। ফ্রিজ থেকে পানির বোতল আনার প্রশ্নই আসে না। যতবার ঘুম ভেঙেছে ততবারই লীলা ক্লান্ত গলায় বলছে, কেউ কি আমাকে ঠান্ডা এক গ্লাস পানি খাওয়াবে? বলার জন্যে বলা, ঘরে সে এবং তার বাবা ছাড়া দ্বিতীয় প্রাণী নেই। শওকত সাহেবের ঘর সর্বদক্ষিণে। তিনি দরজা জানালা বন্ধ করে ঘুমান। চিৎকার করে ডাকলেও তার কানে যাবে না। কে তার জন্য পানি নিয়ে আসবে? তবে জাগ্রত অবস্থায় পানি চাওয়ার একটা সুফল পাওয়া যাচ্ছে। স্বপ্নে তার জন্য পানি আসছে। প্রতিবারই 7-8 বছরের একটি বালক পানি নিয়ে আসছে, বিশাল সাইজের গ্লাস ভর্তি পানি। সে পানি এনে বলছে, মা, পানি এনেছি। লীলা হাতে পানির গ্লাস নিচ্ছে, কিন্তু গ্লাসে মুখ দেবার আগেই ঘুম ভেঙে যাচ্ছে। স্বপ্নের বাচ্চাটা তাকে মা ডাকছে কেন কে জানে। তার অবচেতন মন কি চাইছে তার বিয়ে হোক, একটা বাচ্চা হোক, বাচ্চা তাকে মা ডাকুক। সকাল 8টা, লীলা চাদরের নিচে। সে বুঝতে পারছে না তার কি ঘুম ভেঙেছে নাকি স্বপ্ন দেখছে। ভ্যাকুয়াম ক্লিনারের শব্দ কানে আসছে। কে চালাবে ভ্যাকুয়াম ক্লিনার? কাজেই এটা স্বপ্ন। রান্নাঘর থেকে কল ছাড়ার শব্দ আসছে। কেউ থালা বাসন ধুচ্ছে, অবশ্যই স্বপ্ন। লীলা চেষ্টা করলো জেগে ওঠার, আর তখন তার ঘরের দরজা কেউ একজন সামান্য ফাঁক করে বলল, আপা, গুড মর্নিং। 22-23 বছরের মেয়ে, সুশ্রী চেহারা, বড় বড় চোখ, মাথা ভর্তি ঘন কালো চুল, অ্যাপ্রন পরে আছে। লীলা বলল, কে? ম্যাডাম, আমার নাম আসমা, আমি আপনাদের হাউসমেট। আসান স্যার আমাকে আর গনি মিয়াকে পাঠিয়েছে। আজ এই বাড়িতে ওনার পার্টি আছে, আমরা গুছাচ্ছি। ম্যাডাম, চা কফি কিছু খাবেন? ঠান্ডা এক গ্লাস পানি খাবো। ম্যাডাম, আপনার কি শরীর খারাপ? মনে হয় জ্বর এসেছে। ম্যাডাম, আমি কি কপালে হাত দিয়ে জ্বর দেখব? দেখো। আসমা কপালে হাত দিয়ে বলল, অনেক জ্বর, ঘরে নিশ্চয়ই থার্মোমিটার আছে। বাবার কাছে আছে। ম্যাডাম, আমি পানি নিয়ে আসছি। লীলা শুয়ে পড়ল, তার চোখ বন্ধ। জানালা দিয়ে রোদ এসে বিছানায় পড়েছে।
সে রোদের দিকে তাকানো যাচ্ছে না, চোখ কটকট করছে। ভ্যাকুয়াম ক্লিনারের শব্দটা মাথায় লাগছে। আসমা পানি নিয়ে এসেছে। ট্রেতে পানির গ্লাস, টিস্যু বক্স, 1 কাপ চা এবং একটা থার্মোমিটার। লীলা অবাক হয়ে দেখল আসমা মেয়েটির কাজকর্ম অত্যন্ত গোছানো। সে লীলার হাতে পানির গ্লাস দিল। পানি খাওয়া শেষ হওয়া মাত্র তার হাতে 2টো টিস্যু পেপার দিল। কি জন্যে দিল লীলা বুঝতে পারল না। চায়ের কাপ এগিয়ে দিল। পিরিচে 2টা প্যারাসিটামল ট্যাবলেট। ম্যাডাম, প্যারাসিটামল খেয়ে চা খান, জ্বর সঙ্গে সঙ্গে কমবে। অনেকেই বলেন খালি পেটে ওষুধ খাওয়া যায় না। কথাটা ঠিক না। অ্যাসপিরিন জাতীয় ট্যাবলেট খাওয়া যায় না, প্যারাসিটামল খাওয়া যায়। আগে থার্মোমিটারটা মুখে দিন, জ্বর দেখে নিন। টিস্যু পেপার দিয়ে থার্মোমিটারের মুখটা মুছে নিন। হাতে টিস্যু পেপার দেবার রহস্য এখন ভেদ হলো। লীলা মুখে থার্মোমিটার দিয়ে বসে আছে। ভ্যাকুয়াম ক্লিনারের শব্দ বন্ধ। এটা একটা স্বস্তির ব্যাপার। চেয়ার টানাটানির শব্দ হচ্ছে। এই শব্দ ভ্যাকুয়াম ক্লিনারের শব্দের মতো অসহনীয় না। ম্যাডাম, আপনার জ্বর 102.5। আপনি শুয়ে থাকুন। লীলা বাধ্য মেয়ের মতো শুয়ে পড়ল। আসমা বলল, আসান স্যার আমাকে বলে দিয়েছেন আপনার ঘুম ভাঙা মাত্রই যেন তার সঙ্গে আপনাকে টেলিফোনে যোগাযোগ করিয়ে দেই। ম্যাডাম, দেব? না ম্যাডাম, উনি বিশেষ করে বলে দিয়েছেন। এর মধ্যে 2বার টেলিফোন করেছেন। আপনার জ্বর স্যারকে আমি জানিয়েছি। স্যার খুবই চিন্তিত। স্যারকে ধরে দেই, শুধু হ্যালো বলুন, এতেই হবে। দাও। আসমা অ্যাপ্রনের পকেট থেকে মোবাইল টেলিফোন বের করলো, নাম্বার টিপল এবং মোবাইল কানে দিয়ে বলল, স্যার কথা বলুন। সে মোবাইল লীলার হাতে দিয়ে ঘর থেকে বের হয়ে দরজা ভেজিয়ে দিল। লীলা, জ্বর নাকি বাঁধিয়েছ? হ্যাঁ। নিশ্চয়ই তোমার অভ্যাস মতো কাল রাতে বৃষ্টিতে ভিজেছ, ঠিক না? হ্যাঁ ঠিক। কতক্ষণ ভিজেছ? ঘড়ি দেখিনি, তবে অনেকক্ষণ ভিজেছি। বৃষ্টিতে ঘুমিয়ে পড়েছিলাম। আজকের পার্টি অফ করে দেই? দিন। আমি কিন্তু আসবো, রোগী রেখে যাব। কখন আসবেন? রাত 8টায়। তবে আমার ধারণা তার আগেই তোমার জ্বর সেরে যাবে। আসমা মেয়েটি তোমাকে সুস্থ করে তুলবে। এই মেয়ে খুব এক্সপার্ট। আসমা মেয়েটি সম্পর্কে বলুন তো। পার্টি গোছানোর জন্য পাঠিয়েছেন? পার্টি গোছানোর জন্য গনি মিয়াকে পাঠিয়েছি, আর আসমা হলো আমার দিক থেকে তোমাকে উপহার। সংসার ঘড়ির কাঁটার মতো সচল রাখতে ওর মতো একটি মেয়েই যথেষ্ট। তাকে পেয়েছেন কোথায়? সে দিনাজপুরের মেয়ে, ইন্টারমিডিয়েট পাস। কুয়েতে এক আমিরের বাড়িতে হাউসমেট ছিল। নানান ঝামেলায় পড়ে দেশে ফিরে আসে। তার অতীত ইতিহাসে তো তোমার দরকার নেই, নাকি আছে? দরকার নেই। তুমি রেস্ট নাও। জ্বর নিয়ে অতি প্রিয়জনদের সঙ্গেও কথা বলতে ভালো লাগে না, আর আমি অতি প্রিয়জনদের তালিকায় নেই। আমার অতি প্রিয়দের তালিকায় কে কে আছে বলে আপনার ধারণা? তোমার বাবা, মুহিব নামের যুবক, যে তোমাকে ডাস্টবিন থেকে উদ্ধার করেছে। তোমার ডাক্তার ছোট খালা সালেহা, ছাদে তোমার পোষা 2 ময়ূর এবং বাঁদরটা। বাঁদরটার নাম যেন কি? হরহরকো না? জি, হরহরকো। এই অদ্ভুত নামটা কেন দিয়েছ? আপনি আয়নার সামনে দাঁড়িয়ে কয়েকবার হরহরকো বলুন, দেখবেন হরহরকো বলার সময় চেহারাটা বাঁদরের মতো হয়ে যায়। এই জন্যই নাম রেখেছি হরহরকো। এক্ষুনি ব্যাপারটা টেস্ট করছি। লীলা কথা শেষ করার আগে ছোট্ট আরেকটা কথা, ভিন্ন প্রসঙ্গ। বলি? বলুন। আমি বিদেশ থেকে যখন আসি, তুমি আমার সঙ্গে আপনি আপনি করে কথা বলো। একটা পর্যায়ে এসে তুমি বলতে শুরু করো। তখন বিদেশে যাবার সময় হয়। বিদেশ থেকে ফিরে আসি, আবার শুরু করো আপনি। এবার যখন তুমি বলা শুরু করব, তখন বিদেশ যাবেন না,
তাহলেই তো হয়। এটা মন্দ বলনি। লীলা, রাখি। দেখা হবে সন্ধ্যায়। দ্রুত সেরে ওঠো। চেষ্টা করছি। থ্যাংক ইউ। লীলা টেলিফোন রাখার পরপরই আসমা গামলা ভর্তি পানি এবং তোয়ালে নিয়ে ঢুকেছে। লীলা বলল, কি? ম্যাডাম, আপনার গা স্পঞ্জ করে দেব। লাগবে না। আপনি চুপ করে শুয়ে থাকুন, আমি গা স্পঞ্জ করছি, দেখবেন কত ভালো লাগবে। ম্যাডাম, আমি আপনার সারা গা স্পঞ্জ করব, আপনি চোখ বন্ধ করে থাকুন, আমাকে লজ্জা করার কিছু নেই। আসমা গা স্পঞ্জ করছে, লীলা চোখ বন্ধ করে শুয়ে আছে। তার ভালো লাগছে, মনে হয় জ্বর কমতে শুরু করেছে। ম্যাডাম, ছাদে আপনার ময়ূর দুটা দেখে এসেছি, এদের স্বাস্থ্য বেশ ভালো, কিছুদিনের মধ্যেই পালকে রং ধরবে। তুমি জানো কিভাবে? আমি কুয়েতে যে শেখের বাড়িতে কাজ করতাম, ওনার 10টা ময়ূর ছিল, 2টা ইমু পাখি ছিল। ময়ূরকে খাওয়ানোর জন্য উনি তার প্রাইভেট প্লেনে করে হংকং থেকে সাপ আনতেন। শেখের নাম কি? অনেক লম্বা নাম, আল হাসান ইবনে মোহাম্মদ ইবন জাফর ইবনেল হোসাইন, সবাই ডাকতো শেখ হাসান। তার চিড়িয়াখানায় আর কি ছিল? নানান ধরনের পাখি ছিল, কোনো পশু ছিল না, তিনি পশু পছন্দ করতেন না। অনেক জাতির ঈগল ছিল, একটা ঈগল ছিল তার পোষা, নাম সাব্বা। তিনি ছাদে উঠে ঈগলটা ছেড়ে দিতেন, ঈগল সোজাসুজি আকাশে উঠে নিমিষের মধ্যে অদৃশ্য হয়ে যেত, আবার নেমে এসে তার হাতে বসত। ঈগলকে খাওয়ানোর জন্য রোজ একটা করে দুম্বা জবে হতো। ওনার পাখি দেখাশোনার জন্য 4 জন লোক ছিল। তোমার দায়িত্ব কি ছিল? আমি, ফিলিপিনের 3 মেয়ে, শ্রীলঙ্কার একটা মেয়ে আর ইন্ডিয়ার একটা মেয়ে, আমরা ছিলাম হাউসমেট। এতজন? শেখের বাড়িটা ছিল প্রকাণ্ড, শোবার ঘর ছিল 21টা। ম্যাডাম, বাথরুমে যান, হাত মুখ ধোন, আমি নাস্তা আনছি, আপনার জ্বর নামছে, গা ঘামছে। কি নাস্তা খাবো? রুটি আর ভাজি, আমি একটা লিস্ট করে রেখেছি, লিস্ট মতো জিনিস আনিয়ে দিলে সকালে নাস্তার সমস্যা হবে না। তোমার ওই শেখ, উনি সকালে কি নাস্তা খেতেন? প্যারিসের একটা রেস্টুরেন্টের সঙ্গে ওনার কন্ট্রাক্ট ছিল, তারা নাস্তার ব্যবস্থা করত। ওনার এত টাকা যে খরচ করার পথ জানতেন না। ম্যাডাম, আপনার জ্বর এখন আরেকবার মাপবো? দরকার নেই, আমি বুঝতে পারছি জ্বর কমেছে। আসমা থার্মোমিটার হাতে নিয়ে বলল, জ্বর কতটা কমেছে জানা দরকার ম্যাডাম। তুমি আমাকে এখন থেকে আপা ডাকবে, ম্যাডাম ডাকবে না। বারবার ম্যাডাম ডাকছো, মনে হচ্ছে আমি সিনেমার নায়িকা, এক্ষুনি ডিরেক্টর সাহেব আমাকে শর্ট দেওয়ার জন্য ডাকবেন। আমাকে লীলা আপা ডাকবে, যতবার লীলা শব্দটা শুনি আমার ভালো লাগে। আমি আপা ডাকবো, লীলা আপা ডাকবো না, আপনার নাম ধরে ডাকবেন আপনার প্রিয়জনরা। থার্মোমিটার মুখে দিয়ে আমি 1 মিনিট বসে থাকবো, কথা বলতে পারবো না। এই 1 মিনিটে তুমি তোমার স্যার আহসান সাহেব সম্পর্কে যা জানো বলবে। পুরুষ মানুষের মধ্যে মন্দভাব বেশি, মন্দ নাই এমন পুরুষ পাওয়া কঠিন। স্যারের মধ্যে মন্দ অংশ কম। আপা, আপনি একসময় না একসময় জানবেন, এই জন্য এখনই বলছি, কুয়েতের ওই শেখ সব কয়জন মেয়েকে ব্যবহার করত। অনেক ঝামেলা করে আমি ফিরে আসি। আহসান স্যার ফিরে আসার ব্যাপারে আমাকে অনেক সাহায্য করেছেন। আমার মতো মেয়েদের পুরুষরা বেশ্যা বিবেচনা করে, তাদের সঙ্গে সেই আচরণই করে। আহসান স্যার কখনো এরকম করেননি, তিনি সম্মানের সঙ্গে আমার সঙ্গে কথা বলেন। আসমা থার্মোমিটার হাতে নিয়ে বলল, আপা, আপনার টেম্পারেচার এখন 100 সামান্য নিচে। শেখের নামটা আরেকবার বলো তো। আল হাসান ইবনে মোহাম্মদ ইবন জাফর ইবনে হুসাইন। মুহিব নীলি ম্যাডামের বাড়ির গেটের সামনে দাঁড়িয়ে, 2 জন দারোয়ান গেট পাহারা দিচ্ছে, আর একজন সম্ভবত কেয়ারটেকার জাতীয় কেউ, সেই মুহিবকে আটকেছে।
আপনার নাম, কোত্থেকে এসেছেন, সেই ঠিকানা এবং কেন এসেছেন সেটা লেখেন। মুহিব বলল, এত লেখাপড়া? জি, এইটাই নিয়ম। নীলি ম্যাডাম এই নিয়ম করেছেন। তাকে অনেক উটকার লোক বিরক্ত করে তো, এই জন্যে। আপনি করেন কি? আমি কিছু করি না, আমিও একজন উটকো লোক। তাহলে দেখা হবে না, লেখালেখি করে লাভ নেই, চলে যান। এসেছি যখন চেষ্টা করে দেখি। বসেন ওই চেয়ারে, 10টা বাজুক। 10টার পর ভেতরে খবর দেব। 10টার আগে ম্যাডামের কাছে খবর পাঠানো নিষেধ। 3তলা বাড়ির পুরোটাতেই কি ম্যাডাম থাকেন? জি। এমন কেউ কি আছে যাকে আপনারা গেটে আটকান না? সে সরাসরি চলে যেতে পারে, ফ্রি পাস? এমন কেউ নাই। ম্যাডামের হাজবেন্ড যদি আসেন তাকেও খবর পাঠাতে হয়। ম্যাডাম বিবাহিত? জানতাম না তো। সম্পর্ক নাই, দুজন আলাদা থাকে। পোলা একটা আছে, যার তারে মাঝে মধ্যে দেখতে আসে। ছেলের নাম কি? পদ্ম। পদ্ম তো মেয়েদের নাম। কথা ঠিক বলেছেন, তবে বড় লোকদের কারবার। মেয়ের নাম দেয় ছেলেরে, ছেলের নাম দেয় মেয়েরে। ভাই, সিগারেট খাওয়া যাবে নাকি রাস্তায় দাঁড়িয়ে খেয়ে আসতে হবে? খান সিগারেট। মুহিব একটা সিগারেট ধরালো। কেয়ারটেকারের দিকে প্যাকেট বাড়িয়ে দিয়ে বলল, আপনিও একটা খান। আসুন, 2 ভাই মিলে ধোঁয়া ছাড়ি। আপনার নাম কি? মকবুল। মকবুল ভাই, সিগারেট ধরান। মকবুল সিগারেট নিল, গম্ভীর গলায় বলল, আমার সাথে খাতির করে লাভ নাই। ম্যাডাম পারমিশন না দিলে নো সি। আশেপাশে চায়ের দোকান আছে? চা খেয়ে সময় কাটায়। 10টার পরে একবার এসে খোঁজ নিব পারমিট পাওয়া গেল কিনা। বড় রাস্তার উল্টা দিকে একটা চায়ের দোকান আছে, চা ভালো বানায়। পারমিশন পাওয়া গেছে। পারমিশন পাওয়ায় মকবুলকে অসন্তুষ্ট বলে মনে হচ্ছে। সে বিরক্ত মুখে বলল, চলে যান। ফেরত যাবার সময় যে টাইমে ফেরত যাচ্ছেন সে টাইম লিখে যাবেন। কলিং বেলে হাত রাখার আগেই নীলি দরজা খুলল। কোনো একটা ম্যাগাজিনে, খুব সম্ভব তারকা সংবাদ, সেখানে মুহিব পড়েছিল মেকআপ ছাড়া নায়িকাদের চেহারা প্রায় পেতনির কাছাকাছি। নীলি মনে হয় তার মধ্যে পড়ে না, তাকে মেকআপ ছাড়া অনেক বেশি মিষ্টি লাগছে। নীলি বলল, মুহিব বসুন। আমার মন বলছিল আজকালের মধ্যে আপনি নাটকের বিষয়ে সুপারিশ করতে আসবেন। সুপারিশ করতে আসা দোষের কিছু না। জীবনের প্রথম নাটক প্রচারিত হোক, সবাই চায়। আমি কিন্তু ওই নাটকটা করব না। ম্যাডাম, আমি সুপারিশ করতে আসি নাই। আমার কপালে আছে সবকিছুতে আমি ফাইনাল পর্যন্ত যাব, তারপর ভজকট হয়ে যাব। তাই নাকি? জি, টুথপেস্টের একটা অ্যাড করার সুযোগ পেয়েছিলাম, সব ফাইনাল। যেদিন শুটিং হবে সেদিন ডিরেক্টর বলল আমাকে দিয়ে হবে না, আমার চোখে নাকি মায়া নাই। ডিরেক্টর সাহেবের নাম কি? নাম মনে নাই। চোখে মায়া নেই বলে বিজ্ঞাপন বাতিল? জি। চোখের মায়াটা আসলে কি জানি না। ভালো করে তাকিয়ে দেখুন তো, আমার চোখে কি মায়া আছে? মুহিব কি বলবে বুঝতে পারছে না। লীলার মতো সহজ সম্পর্ক থাকলে বলতো, ম্যাডাম, আপনার চোখে তেমন মায়া দেখছি না, কাঠিন্য দেখছি। বিজ্ঞাপনের ছবিতে কাজ করতে গেলে ডিরেক্টর সাহেব আপনাকেও বাদ দিয়ে দিতেন। নীলি বলল, আমার চোখে মায়া নেই এই কথাটাই তো বলতে চাচ্ছেন, চক্ষু লজ্জায় বলতে পারছেন না। ঠিকই ধরেছেন, আমার দৃষ্টি কঠিন। যখন আমি আমার ছেলের দিকে তাকাই তখন দৃষ্টি কোমল হয়, চোখে মায়া চলে আসে। চোখের মায়ার এই হচ্ছে রহস্য। চোখের মায়া গণ বিষয় না, শুধুমাত্র প্রিয়জনদের জন্য। আরো রহস্য আছে, জানতে চান? জানলে অভিনয়ের সুবিধা হবে। বলুন। আপনি আপনার সামনের পেইন্টিংটার দিকে তাকান। কি দেখছেন?
পাথরের ওপর পাখি বসে আছে। মানুষের চোখে দৃষ্টি হচ্ছে কনভার্জেন্ট, দুই চোখে দৃষ্টি এক বিন্দুতে মিলে। যদি ইচ্ছা করে মিলতে না দেয়া হয় তাহলে চোখে মায়া চলে আসে। আপনি এখন পেইন্টিং এর দিকে তাকিয়ে থাকুন, তবে ছবি দেখবেন না। ডান চোখে দেখার চেষ্টা করেন পেইন্টিং এর ডান ফ্রেম, বাঁ চোখে বাঁ ফ্রেম। একটু চেষ্টা করলেই হয়ে যাবে। এই তো হয়েছে, এবং আপনার চোখে মায়া চলে এসেছে। চোখে মায়া আনার ব্যাপারটা কি কেউ আপনাকে শিখিয়েছে? না, আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজেই বের করেছি। ভালো কথা। আপনার বাসায় কি বড় আয়না আছে? পুরো শরীর দেখা যায় এমন আয়না? না। বড় একটা আয়না কিনবেন, আয়নার সামনে দাঁড়িয়ে নিজের সঙ্গে কথা বলবেন। লাভ কি? অভিনয় ভালো হবে, এক্সপ্রেশন ভালো হবে, শব্দ করে হাসবেন। এতে মুখের চামড়ায় ফ্লেক্সিবিলিটি আসবে। আপনাকে অতি গুরুত্বপূর্ণ কিছু টিপস দিয়ে দিলাম। কারণ জানতে চান? চাই। আপনি খুব ভালো একটা দিনে এসেছেন। আজ আমার বাবুর জন্মদিন। 2 বছর আগে এই দিনে সকাল 10:40 বাবু জন্মেছিল। ডাক্তার যখন আমার কোলে বাবুকে দিল, আমি কাঁদতে কাঁদতে বললাম, ডাক্তার সাহেব, এ পদ্ম ফুল কি আমার? সেই থেকে ছেলের নাম পদ্ম। নীলের চোখে পানি এসে গেছে। সে কোনো রকম অস্বস্তি বোধ না করে শাড়ির আঁচলে চোখ মুছল। মুহিব বলল, আপনার পদ্মকে কি একটু দেখতে পারি? না, পদ্মর বাবা তাকে নিয়ে গেছেন। পদ্মর কাস্টডি নিয়ে মামলা চলছিল। মামলায় সে জিতেছে। 7 বছর বয়স পর্যন্ত সব মায়েরা বাচ্চাকে রাখার অধিকার পায়, আমি পাইনি। কারণ তার বাবা কোর্টে প্রমাণ করতে পেরেছেন আমি চরিত্রহীনা নারী। আমার বাড়িতে রোজ রাতে দুষ্টু লোকের আড্ডা হয়, মদ্যপান করা হয়। অভিনয়ের নাম করে আমি দিনের পর দিন বিভিন্ন শুটিং স্পটে রাত কাটাই। আমার ছেলে কাজের মেয়েদের কাছে একা থাকে। বাবুর যে মূল আয়া সজিরন, কোর্টে তাই বলেছে। বাবুর বাবা সজিরনকে 50,000 টাকা দিয়েছেন। 50,000 টাকা ওদের কাছে অনেক বড় ব্যাপার। সজিরন কি এখন ওই বাড়িতে পদ্ম দেখাশোনা করে? ঠিকই ধরেছেন। আপনার বুদ্ধি ভালো। আপনি অভিনয় ভালো করবেন। বেকুবরা অভিনয় করতে পারে না। চা খাবেন? না, আমি চা খেয়ে এসেছি। রাস্তার মোড়ে একটা চায়ের দোকান আছে, ভালো চা বানায়। সেখান থেকে পরপর 3 কাপ চা খেয়েছি। চাটা এরকম যে 1 কাপ খেলে আরেক কাপ খেতে ইচ্ছে হয়। আফিং টাফিং নিশ্চয়ই মেশায়। চা এমন কোনো নেশার জিনিস না যে পরপর 3 কাপ খেতে ইচ্ছে করবে। একদিন খেয়ে দেখতে হবে। একটা ফ্লাস্ক দিন, ফ্লাস্কে করে চা নিয়ে আসি। চা আনতে হবে না। আচ্ছা শুনুন, সন্ধ্যাবেলা একটা কাজ করে দিতে পারবেন? পারবো। কি কাজ না জেনেই বললেন পারবো? আমার ধারণা পদ্মর জন্মদিনের অনুষ্ঠানে তাকে আপনি উপহার পাঠাবেন। সেই উপহার নিয়ে যেতে হবে আমাকে। ঠিক ধরেছেন। ফ্লাস্ক দিচ্ছি, চা নিয়ে আসুন। গিফট কি কেনা হয়েছে? নীলি ছোট্ট নিঃশ্বাস ফেলে বলল, হ্যাঁ, বড় একটা গাড়ি কিনেছি, ব্যাটারি অপারেটেড। প্যাডেলে চাপ দিলেই গাড়ি চলবে। পদ্মর বয়স 2 বছর। প্যাডেলে চাপ দেওয়ার বিষয়টা সে বুঝতে পারবে কিনা জানি না। আমার ধারণা বুঝবে। ওর অনেক বুদ্ধি। ওর বুদ্ধির একটা গল্প শুনবেন? শুনবো। না, থাক। নীলের চোখে পানি এসে গেছে। সে চোখ মুছছে। আশ্চর্যের ব্যাপার, মুহিবের চোখে পানি এসে গেছে। সে অন্যদিকে ঘুরে তাকিয়ে আছে। সে চাপছে চোখের পানি যেন চোখেই শুকিয়ে যায়। সে চোখের পাতা ফেলছে না। মুহিব। জি ম্যাডাম। ইউ আর এ গুড সোল। আমি যে নাটকটা করব না বলেছিলাম সেটা করব। আপনার জীবনের প্রথম অভিনয় নষ্ট হতে দেব না। ম্যাডাম, অভিনয় নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই।
হলে হবে, না হলে হবে না। নীলি হাসতে হাসতে বলল, আমি ভুলেই গিয়েছিলাম আপনি হিমু হবার চেষ্টা করছেন। আপনার কি রূপা বলে কেউ আছে? আছে, তার নাম লীলা। বাহ, কি সুন্দর নাম। লীলার একটা পোষা বাঁদর আছে, বাঁদরটার নাম সুন্দর, হরহুড়কো। সুন্দর কোথায়, অদ্ভুত নাম, এই নাম কেন? লীলার ধারণা এই নাম উচ্চারণ করার সঙ্গে সঙ্গে মুখ খানিকটা বাদরের মতো হয়। ওর দুটা পোষা ময়ূর আছে, একটার নাম চিত্রা, আরেকটার নাম মিত্রা। আপনার বান্ধবীকে দেখার ইচ্ছা করছে। আপনাদের প্রথম দেখা হয় কিভাবে? নর্দমাতে দেখা। লীলা এই নিয়ে 4 লাইনের একটা ইংরেজি কবিতাও লিখেছে, শোনাবো? অবশ্যই শোনাবেন। We were in the drain. I looked at him and saw his pain. With weariness and fault, I craved the dirty stain. লীলার জ্বর নেই, তবে চেহারায় জ্বরের ছায়া পড়ে আছে। তাকে ক্লান্ত এবং বিষণ্ণ লাগছে। তার ইচ্ছা করছে বিছানায় চোখ বন্ধ করে শুয়ে থাকতে। লবণবাতির রহস্য আলো ছাড়া ঘরে আর কোনো আলো থাকবে না। লবণবাতি লীলার ছোট মামা স্পেন থেকে পাঠিয়েছেন। খনিজ লবণের একটা টুকরার ভেতর বাল্ব জ্বলে। বাল্বের আলো লবণের দেয়াল ভেদ করে আসার সময় অদ্ভুত লাল হয়ে যায়। লীলা এই লালের নাম দিয়েছেন লবণ লাল। এই লাল রং নিয়ে সে অনেক দিন থেকে একটা কবিতা লেখার চেষ্টা করছে। প্রথম লাইনটা মাথায় এসেছে, When the salt red glows in the dark radiating sorrow. দ্বিতীয় লাইন আসছে না। লীলা বসার ঘরে সোফায় বসে আছে। তার সামনে আদার রস দেয়া 1 কাপ গ্রিন টি। সে মাঝে মাঝে চায়ের কাপে চুমুক দিচ্ছে। তার সামনে আহসান বসে আছে। তার গায়ে হালকা মেরুন রঙের পাঞ্জাবি। পাঞ্জাবির রঙের সঙ্গে লবণ আলোর মিল আছে। ভদ্রলোককে সুন্দর লাগছে। আহসান নিচু গলায় কথা বলে যাচ্ছে। লীলা আগ্রহ নিয়ে তার দিকে তাকিয়ে আছে। মনে হচ্ছে তার প্রতিটি কথা সে মন দিয়ে শুনছে। আসলে তা না। লীলার মাথায় লবণ আলো কবিতার দ্বিতীয় লাইন ঘুরছে। দুটা মাত্র শব্দ মাথায় এসেছে, রেডিয়েটিং সরো, আর কিছু আসছে না। আহসান বলল, লীলা, তুমি কি ডেভিড ব্রাইনের নাম শুনেছ? না। উনি কি কবি? ম্যাজিকের কবি, স্ট্রিট ম্যাজিশিয়ান, অসাধারণ সব ম্যাজিক দেখান। তার কথা এলো কেন? আমি নিউ ইয়র্কে তার একটা ম্যাজিক দেখেছি, লেভিটেশন ম্যাজিক। লেভিটেশন ম্যাজিক মানে? লেভিটেশন ম্যাজিক মানে শূন্যে ভাষা। উনি নিউ ইয়র্কের ব্যস্ত রাস্তায় সবার সামনে শূন্যে ভেসেছেন। রাস্তা থেকে 6 ইঞ্চি উপরে উঠে 2 মিনিট 30 সেকেন্ড ছিলেন। 2 মিনিট শূন্যে ভেসে লাভ কি? মাধ্যাকর্ষণ শক্তিকে 2 মিনিটের জন্য অগ্রাহ্য করে পৃথিবীর বিজ্ঞানীদের চমকে দিয়েছেন, এটাই লাভ। লীলা, তুমি মনে হয় মন দিয়ে আমার কথা শুনছো না। আবার জ্বর আসছে নাকি? দেখি হাতটা বাড়াও তো, জ্বর দেখি। লীলা হাত বাড়ালো। আহসান লীলার হাত ধরল। লীলা মনে মনে গুনছে, 1001, 1002, 1003। আহসান কতটা সময় হাত ধরে থাকে সেটা জানার জন্যে 1001-2 বলা। একবার 1001 বলতে 1 সেকেন্ড সময় লাগে। লীলার হিসেবে 11 সেকেন্ড পর আহসান হাত ছেড়ে দিয়ে বলল, মনে হচ্ছে জ্বর আসছে। আসুক, ঝড় আসছে, আসুক। ঝড় বলছো কেন? জ্বর হলো শরীরের ঝড়, এই কারণেই ঝড় বলছি। ম্যাজিক সম্বন্ধে কি বলছিলেন বলুন। ম্যাজিশিয়ান ভদ্রলোক 2 মিনিট 30 সেকেন্ড শূন্যে ঝুলে রইলেন। তুমি মনে হয় রিডিকিউল করছো। সবার সামনে কোনো যন্ত্রপাতির সাহায্য ছাড়া শূন্যে ভেসে থাকা কঠিন কাজ। যে দেখে তার মধ্যে এক ধরনের অলৌকিক অনুভূতি হয়। তুমি দেখবে? আমি কিভাবে দেখব? ব্লেইন সাহেবকে আমি কোথায় পাবো? আমি দেখাবো। আপনি দেখাবেন মানে?
আপনি ম্যাজিক জানেন নাকি? ম্যাজিক জানি না, তবে দেশের বাইরে যখন যাই দু একটা ইজি আইটেম ম্যাজিক শপ থেকে কিনে নিয়ে আসি। শূন্যে ভাষা ইজি আইটেম? কৌশলটা খুব সহজ, অপটিক্যাল ইলিউশন তৈরি করা। শূন্যে ভাষার ডেভিড ব্লেডের এই ভার্সনটার কৌশল জানতে $300 খরচ করতে হয়েছে। তোমাকে দেখাবো? দেখান। আহসান উঠে দাঁড়ালো, ঘরের শেষ মাথায় চলে গেল। বড় করে নিঃশ্বাস ফেলে একটু নিচু হলো, তারপর লীলাকে অবাক করে দিয়ে সত্যি সত্যি শূন্যে 6 ইঞ্চি উপরে উঠে গেল। লীলা বলল, ও গড। আহসান শূন্য থেকে নামতে নামতে বলল, আনন্দ পেয়েছ? অবশ্যই আনন্দে পেয়েছি। কৌশলটা শিখিয়ে দেব? না, কৌশল কেন শেখাবেন? কৌশল শিখলে তো রহস্যই নষ্ট। তবে আপনি মুহিবকে দেখাতে পারেন, মাঝে মাঝে সে শূন্যে ভেসে আমাকে দেখাবে, আমি মজা পাবো। আহসান ছোট্ট নিঃশ্বাস ফেলে বললেন, আচ্ছা, তাকে শিখিয়ে দেব। এখন একটা কাজ করুন, আপনার শূন্য ভাষার খেলা বাবাকে দেখিয়ে আসুন। বেচারা একা একা ঘরে বসে আছে। তুমি চলো, 3 জন মিলে গল্প করি। আমার জ্বর আসছে, জ্বর আসার সময় বাবার বক্তৃতা অসহ্য লাগে। আমি কিছুক্ষণ শুয়ে থাকবো, ডিনারের সময় আমাকে ডেকে পাঠাবেন, আপনার সঙ্গে ডিনার করব। লীলা উঠে দাঁড়ালো, তাকে দ্রুত বিছানায় শুয়ে পড়তে হবে। কবিতার দ্বিতীয় লাইনটা মনে হয় চলে এসেছে। আহসানকে পেয়ে শওকত সাহেব আনন্দিত। তিনি নতুন একটা বই পড়ছেন। বইয়ে বিবর্তনবাদের জনক ডারউইন সাহেবকে ধরাশায়ী করা হয়েছে। বিষয়টাই তিনি বিপুল আনন্দ পেয়েছেন। তার পূর্বপুরুষ বানর এটা তিনি নিতেই পারতেন না, এখন সমস্যা সমাধান হয়েছে। তিনি আহসানের দিকে ঝুঁকে এসে বললেন, তুমি ডারউইনবাদে বিশ্বাস করো? জি চাচা, করি। তোমার বিশ্বাস তুমি এখন যে কোনো একটা ভালো ডাস্টবিন দেখে ফেলে দিয়ে আসতে পারো? জি, আচ্ছা। পুরো বিষয়টা না শুনে যে আচ্ছা বলবে না, আগে পুরো বিষয়টা শোনো। আহসান হতাশ ভঙ্গিতে পুরো বিষয়টা শোনার জন্য প্রস্তুত হলো। সহজে এই বিরক্তিকর মানুষটার কাছ থেকে ছাড়া পাওয়া যাবে বলে মনে হচ্ছে না। শওকত সাহেব বললেন, তোমাদের ডারউইনের থিওরি বলে পাখি এসেছে সরীসৃপ থেকে। তুমি এখন একটা সাপ এবং ময়ূর পাশাপাশি রাখো। চিন্তা করো যে ময়ূরের পূর্বপুরুষ সাপ, যে সাপ এখন ময়ূরের প্রিয় খাদ্য। বলো, তোমার কিছু বলার আছে? এই মুহূর্তে কিছু বলার নেই চাচা। মনে মনে 10-এর উপরে 950টা শূন্য বসাও। এই বিশাল প্রায় অসীম সংখ্যা দিয়ে 1কে ভাগ করো। কি পাবে জানো? 0। এটা হলো অ্যাটমে অ্যাটমে ধাক্কাধাক্কি করে ডিএনএ অণু তৈরির সম্ভাবনা। মিলার নামে কোনো সায়েন্টিস্টের নাম শুনেছ? ছাগল টাইপ সায়েন্টিস্ট। চাচা, শুনিনি। ওই ছাগলটা 1950 সনে একটা এক্সপেরিমেন্ট করে অন্য ছাগল সায়েন্টিস্টদের মধ্যে হইচই ফেলে দিয়েছিল। ছাগলটা করেছে কি, ল্যাবরেটরিতে আদি পৃথিবীর আবহাওয়া তৈরি করে ঘন ঘন ইলেকট্রিক কারেন্ট পাস করেছে। কিছু প্রোটিন অণু তৈরি করে বলেছে এইভাবেই পৃথিবীতে প্রাণের শুরু। প্রাণ সৃষ্টিতে সৃষ্টিকর্তার কোনো ভূমিকা নেই। এখন সেই ছাগল মিলারকে নিয়ে বৈজ্ঞানিক মহলে হাসাহাসি। লাইফ ম্যাগাজিনে কি লেখা হয়েছিল পড়ে শোনাচ্ছি। চাচা, আরেকদিন শুনি। জটিল কিছু শোনার জন্য আমি এই মুহূর্তে মানসিকভাবে তৈরি না। জটিল কিছু বলছি না, জলবৎ তরলম। মন দিয়ে শোনো, আন্ডারলাইন করে রেখেছি। শওকত সাহেব পড়তে শুরু করলেন। আহসান হতাশ চোখে জানালা দিয়ে তাকিয়ে রইল। পদ্মর জন্মদিন অনুষ্ঠানে মহিব উপস্থিত হয়েছে। তার হাতে গিফট র্যাপ দিয়ে মোড়ানো বিশাল বাক্স দেখে দারোয়ান কিছু জিজ্ঞেস করল না। দারোয়ান বলল, ছাদে চলে যান, ছাদে প্যান্ডেল খাটিয়ে উৎসব। ছাদে উঠে মহিব পুরোপুরি হকচকিয়ে গেল। বিশাল প্যান্ডেল। প্যান্ডেলের এক মাথায় স্টেজ করা হয়েছে। বিচিত্র পোশাক পরা একজন ডিস্কো জকি
ভয়ঙ্কর ধরনের বাজনা বাজাচ্ছেন। সেই বাজনার সঙ্গে ছেলেমেয়েরা যার যেমন ইচ্ছা নেচে যাচ্ছে। পাশেই বার তৈরি করা হয়েছে। নানান সাইজ এবং নানান ধরনের বোতল টেবিলে ঝলমল করছে। দুজন বারটেন্ডার ড্রিঙ্কস দিচ্ছে। বারের ওপর বড় বড় করে লেখা, ডোন্ট ওভারডু ইট। মুহিব উপহারের বাক্স নিয়ে কি করবে বুঝতে পারছে না। এখানে কারো হাতে উপহারের কোনো প্যাকেট দেখা যাচ্ছে না। হলুদ ব্লেজার পরা অতি সুদর্শন এক ভদ্রলোক এসে মুহিবের সামনে দাঁড়ালেন। বিনয়ী গলায় বললেন, আপনার পরিচয় জানতে পারি? আমি পদ্মের জন্য একটা উপহার নিয়ে এসেছি। পদ্মের মা পাঠিয়েছেন। ভদ্রলোক ইশারা করে কাকে যেন ডাকলেন। তাকে বললেন, জলিল, ওনার কাছ থেকে গিফটটা নিয়ে যাও। মুহিব বলল, নীলি ম্যাডাম বলে দিয়েছেন আমি যেন নিজের হাতে তাকে গিফটটা দিই। ভদ্রলোক বললেন, জলিল, ওনাকে পদ্মর কাছে নিয়ে যাও। আর ভাই, আপনি গিফট দিয়ে ছাদে চলে আসবেন, পার্টি এনজয় করবেন। আপনার নাম? মুহিব। মুহিব সাহেব, পরে আপনার সঙ্গে দেখা হবে। ঘর ভর্তি উপহারের মাঝখানে একটা 2 বছরের বাচ্চা লাল শার্ট লাল প্যান্ট পরে ঘুরে বেড়াচ্ছে। কৌতূহলী হয়ে উপহার দেখছে। কোনো একটা বাক্সে হাত দেয়া মাত্র বৃদ্ধা এক মহিলা ধমক দিচ্ছে, হাত দিবা না কইলাম। মুহিবের মনে হলো এই মহিলাই সজিরন, পদ্মর আয়া। মুহিব বলল, পদ্ম, কাছে আসো, তোমার মা তোমার জন্য কি পাঠিয়েছেন দেখো। পদ্ম পরিষ্কার গলায় বলল, আমার মা পাঠিয়েছে। হ্যাঁ। নীলিমা পাঠিয়েছে। হ্যাঁ। বলেছে বাবুকে আদর। হ্যাঁ বলেছেন। এসো আমরা উপহার খুলি। পদ্ম ছুটে গেল। বৃদ্ধ খ্যান গলায় বলল, বাক্স এখন খোলা স্যারের নিষেধ আছে, পরে খোলা হবে, এক পাশে থুইয়া দেন, সময় বুইজা খোলা হইব। তোমার নাম সজিরন না? যে। বাঘের ওপরে আছে টাগ, তোমার স্যারের ওপরে আছে নীলি ম্যাডাম। তুমি মামলায় মিথ্যা সাক্ষ্য দিয়েছ এই খবর আমরা জানি। হাইকোর্টে আপিল করা হয়েছে। যদি প্রমাণ হয় তুমি মিথ্যা সাক্ষ্য দিয়েছ, তোমার 4 বছরের জেল হবে। জেলে যাবার জন্য তৈরি হয়ে যাও। পান খাওয়ার অভ্যাস আছে দেখতে পাচ্ছি, অভ্যাস ছাড়ার চেষ্টা করো, জেলে পান পাবে না, সমস্যা হবে। মুহিব প্যাকেট খুলছে। পদ্ম ছোট ছোট হাতে তাকে সাহায্য করছে এবং টুকটুক করে কথা বলছে। গোলাপ ফুল আমাকে গোতা দিয়েছে। কাঁটা লেগেছে হাতে? এইখানে। পদ্ম হাত বাড়িয়ে বলল, উম্মা দাও। উম্মা ব্যাপারটা কি মুহিব বুঝতে পারছে না। সজিরন বলল, হাতে সুমা দিতে বলতাছে। মুহিব সজিরনের দিকে তাকিয়ে বলল, এই বেটি, খবরদার, আমার সাথে কথা বলবি না, বদের হাড্ডি। ইয়া নাফসি করতে থাক, তোর কপালে দুঃখ আছে। আমি স্যারের বগলে যাইতেছি, আপনি কি বলছেন সব বলবো। যা, তাড়াতাড়ি যা। সজিরন ঘর থেকে বের হওয়া মাত্র মুহিব পদ্মকে গাড়িতে বসে দ্রুত ঘর থেকে বের হয়ে গেল। এখানে বেশিক্ষণ থাকা বুদ্ধিমানের কাজ হবে না। মুহিব বাড়িতে ফিরল রাত 9টায়। বাড়িতে ঢুকতে পারল না। বাড়ির সামনে ভিড়, লোকজন উকি ঝুঁকি দিচ্ছে। পুলিশের একটা জিপ গাড়ি দাঁড়িয়ে আছে, সে গাড়ি ঘিরেও ভিড়। মুহিবের চোখের সামনে তার বাবা আলাউদ্দিনকে পুলিশের গাড়িতে তুলল। আলাউদ্দিনের হাতে হাত করা, কোমরে দড়ি। তিনি বিড়বিড় করে দোয়া ইউনুস পড়লেন। মুহিব পুলিশের গাড়ির কাছাকাছি যাওয়ার চেষ্টা করছে। ভিড় ঠেলে কাছে যাওয়া যাচ্ছে না। সে বাবা বলে চিৎকার দিতে যাচ্ছে, তার আগেই গাড়ি ছেড়ে দিল। 3টা খবরের কাগজের প্রথম পৃষ্ঠায় আলাউদ্দিনের ছবি ছাপা হয়েছে। তাদের সংবাদ শিরোনাম, প্রধান শিক্ষক কর্তৃক ছাত্রী ধর্ষিত। কোচিং সেন্টারে প্রধান শিক্ষক কর্তৃক ছাত্রী ধর্ষণের চেষ্টা, শিক্ষক হাজতে। কন্যা সম ছাত্রী শিক্ষকের যৌন লালসার শিকার,
ধর্ষণের চেষ্টাকারী শিক্ষক ধৃত। মহিব হাজতে তার বাবার সামনে বসে আছে। সে তার বাবার দিকে তাকাতে পারছে না, অন্যদিকে তাকিয়ে আছে। আলাউদ্দিন সিগারেট খান না, তার হাতে সিগারেট। ভুস ভুস করে ধোঁয়া ছাড়ছেন। তার চোখ রক্তবর্ণ, চুল উস্কো খুস্কো, একটা চোখের নিচে গাঢ় কালি পড়েছে। মহিব বলল, মারধর করেছে নাকি বাবা? আলাউদ্দিন বললেন, ওসি সাহেবকে টাকা খাওয়াতে হবে, টাকা খাওয়ালে মারধর হবে না। চেক বই আনতে বলেছিলাম, এনেছিস? ব্যাংকে 1,20,000 টাকা আছে, চেক লিখে দেই, পুরাটাই তুলবি। ওসি সাহেবকে দিবি 10,000, হাতে পায়ে ধরে বলবি এর বেশি দেওয়ার সামর্থ্য নাই। পায়ে ধরতে পারবি না? পারবো। অশ্রুকে সাথে নিয়ে আসিস, সেও যেন ওসি সাহেবের পায়ে ধরে। 1,20,000 থেকে 10 চলে গেল, বাকি থাকলো 1,10,000। 10 দিবি উকিলকে। হামিদুজ্জামান নামে আমার পরিচিত এক ক্রিমিনাল লয়ার আছে, ঘাঘু লোক। ঠিকানা দিয়ে দিচ্ছি, তার সঙ্গে দেখা করবি। আচ্ছা। 1,00,000 টাকা নিয়ে ওই মেয়েটার সঙ্গে দেখা করবি, তোর মাকে সাথে নিয়ে যাবি। মামলা যাতে তুলে নেই সেই ব্যবস্থা করা যায় কিনা দেখবি। টাকা আগেই দিবি না, যদি বলে মামলা তুলে নিবে তখন দিবি। মনে হয় তুলবে না। মেয়েটার নাম কি? সালমা, বাবা নাম আশরাফ। তার ঠিকানা জানি না, মিরপুরে কিসে যেন দোকান আছে, খুঁজে বের করবি। কোচিং সেন্টারের রেজিস্টারের ঠিকানা আছে, বের করতে পারবি না? পারবো। আলাউদ্দিন হাতে সিগারেট ফেলে দিয়ে আরেকটা ধরালেন। কিছুক্ষণ কাশলেন, তারপর লম্বা নিঃশ্বাস নিয়ে বললেন, তুই অন্যদিকে তাকিয়ে আছিস কি জন্যে? কোনো রকম ঘটনা ঘটে নাই, মিথ্যা মামলা। মিথ্যা মামলা? অবশ্যই, যে কোনো গাধা বুঝবে মিথ্যা মামলা। তোর বুদ্ধি গাধারও নিচে বলে ভেবেছিস সত্যি। বাবার দিকে তাকাচ্ছিস না, অথচ আমি তো জন্মদাতা পিতা। এক হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি যদি আল্লাহ পাক ব্যতীত অন্য কাউকে সেজদা দেওয়ার হুকুম দিতাম, সে হতো জন্মদাতা পিতা। বুঝেছিস? জি। মামলা যে মিথ্যা প্রমাণ দেই। যদিও তোর কাছে প্রমাণ দেওয়ার কিছু নেই, তুই তো হাকিম না, প্রমাণ করতে হবে কোর্টে। যাই হোক, শোন, ঘটনা ঘটেছে বেলা 12টায়। 12টায় কোচিং এর ক্লাস হচ্ছে, চারদিকে ছাত্রছাত্রী। এর মধ্যে আমি এক মেয়েকে ঘরে ঢুকাবো, দরজার ছিটকিনি লাগাবো? এটা কি সম্ভব? আর ওই হারামজাদে সালমা দেখছে আমি দরজা বন্ধ করছি, সে কিছুই বলবে না? সে একটা চিৎকার দিলেই তো সব ছুটে আসে, দরজা ভেঙে তাকে উদ্ধার করতে হয়। বুঝতে পারছিস? মিথ্যা মামলাটা কেন করেছে শোন। কোচিং সেন্টারে আমার শেয়ার 50, বাকি 50 হিসামের। চলে আমার নামে, আলাউদ্দিন কোচিং সেন্টার। সবাই এক নামে চিনে। গত বছর থেকে টাকা আসা শুরু হয়েছে। আমাকে আউট করা দরকার। পুরা ঘটনা সাজাইছে হিসাম। সালমা মেয়েটা তার আত্মীয়, ভাগ্নি না কি যেন হয়। আমি কি হিসাম চাচার সঙ্গে দেখা করব? করতে পারিস, যা করবি বিবেচনা করে করবি। গাধার মতো কিছু করবি না, মাথা ঠান্ডা রাখবি। যে কোনো বিপদ থেকে উদ্ধারের একটাই পথ, মাথা ঠান্ডা রাখা। ইউ গট টু কিপ ইউর হেড কুল। চেক বইটা দে, 1 কাপ চা জোগাড় করা যায় কিনা দেখতো। ক্রিমিনাল লয়ার হামিদুজ্জামানের চেহারা ক্রিমিনালদের মতো, মুখ ভর্তি খোঁচা খোঁচা দাড়ি, ছোট ছোট চুল, মাথা কামানো। যখন কথা বলেন না তখন ঠোঁট উল্টে রাখেন। তার টেবিলে ছোট্ট আয়না আছে, ঠোঁট উল্টে আয়নায় নিজেকে দেখেন। চেয়ারের পাশে পিতলের পিকদানি, কিছুক্ষণ পর পর সেখানে থুতু ফেলেন। মুহিব বলল, স্যার, বাবা বলেছেন মিথ্যা মামলা। হামিদুজ্জামান থুতু ফেলে কিছুক্ষণ ঠোঁট উল্টা করে বসে রইলেন। তারপর বললেন, বাবারে, সত্য মামলা মিথ্যা মামলা বলে কিছু নাই। মামলা হলো জজ সাহেব, উনি যখন বলবেন মামলা মিথ্যা, তখন সত্য মামলাও মিথ্যা। টাকা পয়সা কি এনেছো? 10,000 টাকা এনেছি।
যেখানে 1 সমুদ্র পানি লাগে সেখানে 1 চামচ পানি নিয়ে উপস্থিত হয়েছ। মামলার ধরন খারাপ, নন বেইলেবল, জামিন হবে না। সেখানে কোর্টে চালান করা মাত্র জামিনে ছাড়াই নিয়ে আসবো। আলাউদ্দিনের চেরাগের দৈত্য দিয়ে তো আনতে পারবো না, টাকা দিয়ে ছুটায় আনতে হবে। মেয়ের ডাক্তারি পরীক্ষা কি হয়েছে? জানি না। তোমার জানার প্রয়োজনও নাই। যদি মামলা আমি নেই তখন আমিই জানবো। ডাক্তারকে টাকা খাওয়াই সার্টিফিকেট বের করব। ধর্ষণের আলামত শনাক্ত করা যায় নাই। এই বাবদই শুধু লাগবে 50,000। বুঝেছ? জি, এত টাকা তো আমাদের নেই চাচা। হামিদুজ্জামান থুতু ফেললেন, ঠোঁট উল্টে কিছুক্ষণ বসে থাকলেন, তারপর হাসি মুখে বললেন, তাহলে তো বাবা কিছু করার নাই। তোমার পিতাজিকে কম করে হলেও 7 বছর জেলে থাকতে হবে। তোমাকে পরিষ্কার বলি, ক্রিমিনাল লয়ার হিসেবে আমার নাম ডাক আছে। লোকে বলে ফাঁসির দড়ির ভেতর থেকে আমি আসামি খালাস করে আনতে পারি। কথার মধ্যে কিছু সত্য আছে, তবে লয়ার আমি ভালো না। আমি টাকা খাওয়ানোতে ভালো। কাকে টাকা খাওয়াতে হবে, কিভাবে টাকা খাওয়াতে হবে, এটা আমি জানি। রবীন্দ্রনাথ ঠাকুরের একটা নৃত্যনাট্য আছে, নাম মায়ার খেলা। কোর্টের নৃত্যনাট্য হলো টাকার খেলা। তুমি যাও, তোমার বাবার সঙ্গে কথা বলো। শুরুতে মিনিমাম 1 লাখ টাকার ব্যবস্থা করতে পারলে আসবে, ব্যবস্থা না করতে পারলে আসবে না। তোমার বাবা আমার পূর্ব পরিচিত, এটা ঠিক আছে, পরিচয় কিছু হবে না। তোমার বাবাকে কি কোর্টে চালান দিয়েছে? 24 ঘন্টার মধ্যে কোর্টে হাজির করার নিয়ম। রিমান্ডের অর্ডার যদি পুলিশ বের করে ফেলে তাহলে 7.5 সর্বনাশ। 10,000 টাকা নিয়ে এসেছি চাচা, টাকাটা কি রাখবেন? হামিদুজ্জামান থুতু ফেলতে ফেলতে বললেন, না। মুহিব উঠে দাঁড়ালো। এখন সে যাবে আলাউদ্দিনের কোচিং বিজনেসের পার্টনার হিসাম সাহেবের কাছে। মুহিব তাকে ভালো করেই চেনে, অনেকবার তাদের বাড়িতে এসেছেন। শান্ত ভদ্র চেহারা, হজ করে আসার পর দাড়ি রেখেছেন, চোখে সুরমা দেন, গলার স্বর মিষ্টি। হিসাম সাহেব কোচিং সেন্টারেই ছিলেন। মুহিবকে দেখে বললেন, তুমি আসবে জানতাম। কি ঘটনা ঘটে গেছে দেখেছ? কেউ কি আর এই কোচিং সেন্টারে ভর্তি হবে? ছি ছি, কি কেলেঙ্কারি। সালমা মেয়েটা আমার আপন ভাগ্নি, তার সামনে মুখ দেখাতে পারি না। আমি তোকে বললাম, দরজা ভেঙে তোকে বের করতে হলো কেন? আগে চিৎকার দিলি না কেন? গাধি মেয়ে বলে লজ্জায়। এখন লজ্জা কই গেল? দুনিয়ার পত্রিকার লোক বাড়িতে আসছে, এক টিভি চ্যানেলের সাংবাদিক এসেছে ক্রাইম রিপোর্ট করবে। ছি ছি ছি। চাচা, আমি কি সালমা মেয়েটার সঙ্গে কথা বলতে পারি? কি কথা বলবে? মুহিব চুপ করে রইল। হিসাম বললেন, তোমার তো কথা বলার কিছু নাই। তোমার বাপ এত বড় একটা ঘটনা ঘটাইছে, তুমি ছেলে হয়ে তার সামনে যাবে কিভাবে? তাও ঠিক। জানাজানি বেশি হয়ে গেছে, জানাজানি কম হলে ঘটনা ধামাচাপার ব্যবস্থা করতাম। এখন সেই পথ নাই। চাচা, মেয়েটার সঙ্গে কি আমি টেলিফোনে কথা বলতে পারি? তুমি কথা বলার জন্য কেন অস্থির হয়েছে বুঝলাম না। তোমার কথা বলার তো কিছু নাই। বাবার হয়ে তার কাছে ক্ষমা চাইতাম, পায়ে ধরে পড়ে থাকতাম। তুমি কি ভেবেছ পায়ে ধরে পড়ে থাকলে সে মামলা তুলে নেবে? মামলা তুলতে তো চাচা বলছি না। মামলায় বাবার যা হয় হবে। আমরা উকিলও দেই নাই। দাও নাই কেন? উকিল যত টাকা চাই অত টাকা নাই। আমি ধরেই নিয়েছি বাবার 7 বছরের জেল হবে। তুমি সালমার সঙ্গে কথা বলতে চাও, দেখি কি করা যায়। কয়েকটা দিন যেতে দাও, পরিস্থিতি ঠান্ডা হোক। মেয়েটার বিয়ে ঠিক হয়েছিল, জামাই জনতা ইন্স্যুরেন্সের ক্যাশিয়ার। বিয়ে ভেঙে গেছে, এই নিয়েও বাড়িতে কান্নাকাটি। এই মেয়ের আর বিয়ে হবে বলে মনে হয় না। সন্ধ্যাবেলা মুহিব গেল লীলার কাছে। লীলা চমকে উঠে বলল, কি হয়েছে? তোমাকে এরকম লাগছে কেন? আজকের কাগজ পড়েছ? কাগজের ফ্রন্ট পেজে বাবার ছবি ছাপা হয়েছে। কয়জনের বাবার ছবি ফ্রন্ট পেজে ছাপা হয়? হে আনন্দে আমার চেহারা অন্যরকম হয়ে গেছে।
ওনার নাম কি আলাউদ্দিন? হ্যাঁ। লীলা বেশ কিছু সময় চুপ করে থেকে বলল, তুমি দুপুরে কিছু খেয়েছো? না। বাথরুমে যাও, হাত মুখ ধোও, তারপর টেবিলে আসো। মাংস রান্না করা আছে, পরোটা ভেজে দেবে। নতুন একটা মেয়ে পেয়েছি, আসমা নাম, ভালো পরোটা বানায়। বসে আছো কেন? হাত মুখ ধুতে যাও। মহিব খেতে বসেছে, লীলা বসেছে তার সামনে। এত আগ্রহ করে খাচ্ছে, লীলার চোখ ভিজে ওঠার উপক্রম হলো। লীলা বলল, ডেভিড ব্লেইনের নাম শুনেছ? না। উনি একজন ম্যাজিশিয়ান। নিউ ইয়র্কের ম্যানহাটনের পথে পথে তিনি ম্যাজিক দেখান, স্ট্রিট ম্যাজিশিয়ান। কি ম্যাজিক দেখান জানো? কি ম্যাজিক? শূন্য ভাষার ম্যাজিক। তুমি শিখবে? না, আমি তো শূন্যে ভেসেই আছি। তুমি যখন শূন্যে ভেসেই আছো, তোমার জন্য সুবিধা হবে। আমি তোমাকে আহসান সাহেবের কাছে পাঠাবো, তিনি তোমাকে শিখিয়ে দেবেন। আজ যেতে পারবে রাত 8টার পর? শূন্যে ভেসে থাকার ম্যাজিক শিখে কি করব? মাঝে মাঝে আমার সামনে শূন্যে ভেসে থাকবে, আমি দেখে মজা পাব। যেতে পারবে? বলবো ওনাকে টেলিফোন করে। বলো। পরোটা কেমন হয়েছে? খুব ভালো। 2টা পরোটা আর মাংসকে প্যাকেট করে দিতে পারবে? কেন? বাবার জন্য নিয়ে যাব। দিয়ে দেব। পরোটা মাংস ছাড়া আর কিছু কি লাগবে? না। তোমাকে একটা কথা বলার জন্য এসেছি। বাবা এই নোংরা কাজটা করেননি। তুমি যখন বলছো করেননি, তাহলে অবশ্যই করেননি। তুমি কি এখন তোমার বাবার সঙ্গে দেখা করতে যাবে? হ্যাঁ। রাত 8টায় আহসান সাহেবের কাছে যাবে, মনে আছে? মনে আছে। কাগজে ঠিকানা লিখে দিচ্ছি। এক কাজ করি, তোমাকে গাড়ি দিয়ে দেই, ড্রাইভার তুমি যেখানে যাবে নিয়ে যাবে। দেই? না। তোমার হাত পা কাঁপছে কেন? জানি না কেন। তোমার সঙ্গে গাড়িটা থাকুক প্লিজ। আরেকটা কথা শোনো, মনে করো তোমার বাবা এই কাজটা করেছেন, তার জন্যে আমি কখনো কোনো দিনও তোমাকে দায়ী করব না। নেভার এভার। আমি সেটা জানি। সত্যি জানো? হ্যাঁ, আমি আমার জীবনে নিজের অজান্তেই কোনো একটা মহাপুণ্য করেছিলাম বলে তোমার সঙ্গে আমার দেখা হয়েছে। মহাপুণ্যটা কি তুমি জানো না? না। লীলা হাসতে হাসতে বলল, আমি কিন্তু জানি। তুমি আমাকে নর্দমা থেকে টেনে তুলেছ, এইটাই মহাপুণ্য। আলাউদ্দিন মাংস পরোটা খাচ্ছেন। তিনি ছেলের দিকে তাকিয়ে বললেন, কোন রেস্টুরেন্ট থেকে এনেছিস? লীলা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। ওয়ান্ডারফুল রান্না। পরোটা হয়েছে মাখনের মতো মোলায়েম, ঘি দিয়ে ভেজেছে মনে হয়, ঘিয়ের গন্ধ পাচ্ছি। বাবা, আরাম করে খাও। ওসি সাহেবের টাকাটা এনেছিস? এনেছি। পায়ে ধরার কথা মনে আছে তো? মনে আছে। বিপদ থেকে উদ্ধারের জন্য পায়ে ধরা যায়, দোষ হয় না। তুমি কখনো কারো পায়ে ধরেছো বাবা? না। হামিদুজ্জামান সাহেবকে টাকা দিয়েছিস? ঘাগুলয়ের কেস পানি করে ছেড়ে দিবে। উনি শুরুতেই 1 লাখ টাকা চান। বলিস কি? সস্তার কাউকে খুঁজে বের করা দরকার। বদ মেয়েটার সঙ্গে যোগাযোগ করেছিস? না। গাধার মতো কাজ করলে হবে? মাথায় এত বড় বিপদ। তার বাবার সঙ্গে টেলিফোনে কথা বলেছি, কোচিং সেন্টার থেকে ওনার নাম্বার জোগাড় করেছিলাম। আলাউদ্দিন বিরক্ত গলায় বললেন, টেলিফোনে কথা চালাচালি কি জন্যে? সামনাসামনি কথা বলবি।
নাকি আমার কারণে মুখ দেখাতে লজ্জা হয়? ওই লোক কি বলেছে? উনি টাকা নিতে রাজি হয়েছেন। রাজি হয়েছে? উনি 5 লাখ টাকা চান। 5 লাখ দিলে মামলা তুলে নেবেন বলেছেন। তার বিজনেস খারাপ যাচ্ছে, এই জন্য টাকাটা দরকার। আলাউদ্দিন হতাশ গলায় বললেন, 5 লাখ কই পাবো? উনি টাকা নিলেন, তারপর যদি মামলা না তোলেন? আলাউদ্দিন বিরক্ত গলায় বললেন, আগেই কুটাক ডাকা শুরু করলি? জায়গাটা বেচে দে। 4 কাঠা জায়গা, 5-6 লাখ পাওয়ার কথা। আমরা থাকবো কোথায় বাবা? আমি জেল থেকে বের হই, একটা কিছু ব্যবস্থা করবই। জায়গা বেচে দে, দ্রুত ব্যবস্থা কর। মামলা কোর্টে ওঠার আগেই ব্যবস্থা করা দরকার। তোর মা আছে কেমন? ভালো। আমার বিষয়ে কিছু বলে? বোকা মেয়ে মানুষ, যা শুনবে সবই বিশ্বাস করবে। ধরেই নিয়েছে আমি এই কাজ করেছি, ধরে থাপড়ানো দরকার। মা তো কিছুই বলছে না, শুধু শুধু তাকে থাপড়ানোর কথা কেন বলছো? কথার কথা বলছি। 2 প্যাকেট সিগারেট কিনে নিয়ে আয়। মশার কামড়ে রাতে 1 ফোঁটা ঘুম হয় না, সারা রাত জেগে থাকি আর সিগারেট খায়। মহিব উঠে দাঁড়ালো। বাবার এখান থেকে সে যাবে আহসান সাহেব নামে এক লোকের কাছে। তিনি তাকে শূন্যে ভেসে থাকা শেখাবেন। তারপর সে কি করবে? বাসায় ফিরে যাবে? আতঙ্কে অস্থির হয়ে থাকা মা এবং বোনের সামনে বসে থাকবে? মোটেই ইচ্ছা করছে না। তার চেয়ে বরং নীলি ম্যাডামের কাছে যাওয়া যায়। তিনি নিশ্চয়ই আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন জন্মদিনের উপহার পেয়ে ছেলে কি করেছে তা জানার জন্য। হয়তো নীলি ম্যাডাম বাড়িতে ঢুকতে দেবেন না, তখন সে রাস্তায় হাঁটবে, পুরোপুরি হিমু হয়ে যাবে। টহল পুলিশ যদি জিজ্ঞেস করে, সে বলবে আমি হিমু। পুলিশ জিজ্ঞেস করবে যাচ্ছেন কোথায়? সে বলবে জানি না। হিমুরা কোথায় যায় তারা জানে না। ধন্যবাদ। গল্প কন্যার গল্প শেষ। জানি আমি, লাগলো বেশ। তাহলে আর দেরি কেন? লাইক করতে ভুলো না যেন। ঝটপট করে ফেলো শেয়ার আর কমেন্ট। যাচ্ছি আমি এখন, যাচ্ছি না পার্মানেন্ট। আর এই চ্যানেলে সাবস্ক্রাইব করবে যারা, নতুন নতুন গল্পগুলো শুনতে পাবে তারা।